সোনামুখীরা রাজা রত্নমাণিক্যের ঐশ্বর্যের তুলনা নেই। কুবেরের মতো ধন, রাজভাণ্ডার মণি মাণিক্য হীরে জহরতে পরিপূর্ণ। বন্ধুরা, আজ তোমাদেরকে শোনাতে চলেছি রাজা রত্নমাণিক্যের কথা, রাজা রত্নমাণিক্যের গল্প, ঠাকুমার ঝুলি থেকে। কাদের কাদের ঠাকুমার ঝুলির গল্প খুব ভালো লাগে? আজকে তারা কিন্তু দারুণ আনন্দ পাবে, কমেন্ট করে জানিও। তাহলে আজকের গল্প রাজা রত্নমাণিক্য। চলো তাহলে চটপট বাকি গল্পটা শুনে নিই। রাজা রানী শয়ন করেন সোনার পালঙ্কে, তাতেও হীরের কাজ করা। অন্যান্য রাজারা রাজা রত্নমাণিক্যের ঐশ্বর্যের কথা শুনে হিংসায় জ্বলে যেত। কোনো কিছুরই অভাব নেই রাজা রত্নমাণিক্যের। হাতিশালায় সহস্র হাতি, অশ্বশালায় সহস্র অশ্ব, গোশালায় সহস্র দুগ্ধবতী গাভী। রাজা নিজেও একজন জ্ঞানী ও গুণী ব্যক্তি। রত্নমাণিক্যের রত্নের ভাণ্ডার নানা দ্রব্যে পূর্ণ থাকলেও রাজা রত্নমাণিক্যের মনে শান্তি ছিল না। রত্নমাণিক্যের কোনো সন্তান নেই। পুত্র কামনায় তিনি বহু যাগযজ্ঞ করেছেন, সাধু সন্ন্যাসীকে দান করেছেন অজস্র, কিন্তু রাজার মনের আশা পূর্ণ হয়নি। এতে কিন্তু রাজার একমাত্র ভাই ভোজু মহা খুশি। রাজা রত্নমাণিক্যের মৃত্যুর পর সিংহাসন তারই প্রাপ্য। ভোজু হিংস্র প্রকৃতির, তাছাড়া চরিত্রহীন ও মদ্যপ। অথচ বিধির বিধানে রাজা রত্নমাণিক্যের যদি কোনো পুত্র সন্তান না হয়, ভোজুই রাজসিংহাসনের অধিকারী। একমাত্র সেই কারণেই রাজা ভোজুকে নানাভাবে সংযত করতে চেষ্টা করেছেন, কিন্তু ভোজুকে সংযত ও সংশোধন করা রাজার পক্ষে সম্ভব হয়নি। অঙ্গারকে হাজারবার ধুলেও অঙ্গার কালোই থাকে। ঠিক সেই রকম শত চেষ্টাতেও ভোজুর স্বভাব পরিবর্তন করা সম্ভব হয়নি। রাজ্যের ও প্রজাদের ভবিষ্যৎ ভেবে রত্নমাণিক্য মাঝে মাঝে শঙ্কিত হয়ে ওঠেন। একদিন রাজসভায় একজন জ্যোতিষী এলেন। রাজা তাকে আদর আপ্যায়ন করলেন। জ্যোতিষী রাজার ও রানীর হাত দেখে বললেন, আপনাদের হাতে সন্তান চিহ্ন রয়েছে। আপনাদের বিবাহের 15 বছর পরেই সন্তান হওয়ার কথা। ঠিক এরকমই বিধির বিধান। সে পুত্র নানা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। জ্যোতিষীর কথা শুনে রাজা রানী উল্লসিত হয়ে উঠলেন। মুক্ত ও হীরের কণ্ঠহার পুরস্কার দিলেন। হঠাৎ সেই সময় রাজসভায় ভোজুও এসে হাজির। ভোজু জ্যোতিষীর হাত থেকে মুক্ত ও হীরের কণ্ঠহার কেড়ে নিয়ে বললেন, আড়াল থেকে তো সব কথাই শুনেছি, ভণ্ড মিথ্যাবাদী কথাকার। রাজাকে আশ্বাস দিয়ে মুক্ত আর হীরে বাগানো? বলো তো আমার হাত দেখে আমার ভবিষ্যৎ কেমন? জ্যোতিষীর কথা শুনে ভোজু হো হো করে হেসে উঠলেন। বললেন, মৃত্যুর জন্য আমি পরোয়া করি না, রাজার পুত্র সন্তান হবে তো? জ্যোতিষী আবার গম্ভীর কণ্ঠে বললেন, রাজার যদি পুত্র সন্তান না হয় তাহলে জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়ে যাবে। আমার এ গণনা যদি ভুল হয়, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি। ভোজু রাজা রত্নমাণিক্যের কাছে গিয়ে বললে, আপনার পুত্র হবে এমন আশ্বাস বহু লোকে দিয়ে আপনাকে প্রতারিত করেছে। এ ব্যাটাও সেই দলেরই। তবু একবার পরীক্ষা করে দেখা যাক। এই জ্যোতিষকে কারাগারে বন্দি করে রাখা হোক। আপনার বিবাহের 15 বছর পূর্ণ হতে আর মাত্র 6 মাস বাকি। জ্যোতিষীর কথা যদি সত্য হয়, মহারানীর আগামী 1.5 বছরের মধ্যে সন্তান হওয়া উচিত। যদি সন্তান হয়, জ্যোতিষীকে মুক্ত হীরের কণ্ঠহার উপহার দিয়ে সসম্মানে মুক্তি দেওয়া হবে। আর যদি তা না হয়, জ্যোতিষীর গর্দান নেওয়া হবে। ভোজুর প্রস্তাব রাজা রত্নমাণিক্য মেনে নিলেন। অতএব জ্যোতিষীকে কারাগারে বন্দি করে রাখা হলো। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। মহারানী
সন্তান সম্ভবা হলেন। রাজা আনন্দে মেতে উঠলেন। জ্যোতিষীকে মুক্ত আর হীরের কণ্ঠহার উপহার দিয়ে মুক্ত করে দিলেন। এদিকে ভোজুর মাথায় বাজ পড়ল। যেহেতু সিংহাসন পাবার আর আশা নেই, ভোজু তার বন্ধু দুর্জনকে ডেকে বললেন, আমার আর সিংহাসন পাওয়ার কোনো আশা নেই, মহারানী সন্তান সম্ভবা। দুর্জন শয়তান, মাথাটা ওর সাংঘাতিক কূটবুদ্ধিতে ভরা। ভোজুর কানে কানে ফিসফিসিয়ে বললে, বন্ধু, এজন্য ভাবনা কি? রাজপুত্রকে যে কোনোভাবে শেষ করতে পারলেই তোমার সিংহাসন আবার তুমিই পাবে। ভোজু বললেন, বেশ, কিন্তু এই ষড়যন্ত্রের কথা যেন অন্য কেউ না জানতে পারে। দুর্জন বললে, সে বিষয়ে কোনো ভাবনা নেই, কাঠপক্ষীও টের পাবে না। যথাসময় মহারানী চাঁদের মতো একটি ছেলে হলো। রত্নমাণিক্য আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। রাজকোষ থেকে মণি, মাণিক্য, বস্ত্র ইত্যাদি ব্রাহ্মণ ও দরিদ্রদের মুক্ত হস্তে দান করতে লাগলেন। রাজপুরীতে আনন্দের সীমা নেই। প্রজারাও আনন্দে মেতে উঠল। ভোজুর মনে শান্তি নেই। এই পুত্রই তার জীবনহানির কারণ হবে। অসহ্য। যেমন করেই হোক একে হত্যা করতে হবে। দুর্জনকে কাছে রেখে বললেন, তাই তো দুর্জন, কি করা যায়? সিংহাসনের আশা তো গেল, এবার যে প্রাণ নিয়ে টানাটানি শুরু হবে। একটা ব্যবস্থা করতে না পারলে আমি নিশ্চিন্তে হয়ে মদও খেতে পারছি না। দুর্জন ভোজুকে আশ্বাস দিয়ে বললে, এত অধৈর্য হলে চলবে না। ধীরে বন্ধু, ধীরে। দুর্জন আর ভোজু মিলে অনেকক্ষণ পরামর্শ করলে। একজন রাজনটিকে অর্থের প্রলোভন দেখিয়ে বশ করলে। রাজনটি বললে, অর্থের প্রলোভনেও আমি শিশু হত্যা করতে পারবো না, আপনি অন্য কিছু আদেশ করুন। দুর্জন রাজনটির হাতে একটা রূপোর কৌটো দিয়ে বললে, রাজপুত্র যখন চোখ মেলে টলটল করে তাকিয়ে থাকবে, তখন এই কৌটো থেকে কিছু গুঁড়ো বের করে রাজপুত্রের চোখে দিতে হবে। অবশ্য এই কথা যেন কাঠপক্ষীতেও টের না পায়। সবাই যখন নাচ দেখায় ব্যস্ত থাকবে, তখন রাজপুত্রের চোখে কৌটো থেকে বের করে গুঁড়ো ফেলে দিতে হবে। রাজনটি আঁচলের আড়ালে রূপোর কৌটোটা লুকিয়ে ভোজুর মহল থেকে বেরিয়ে গেল। ভোজু জিজ্ঞাসা করলে, ওই কৌটে কি আছে? যা চোখে ফেলে দিলে রাজপুত্র চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। আমি রাজপুত্রের জীবন চাই, অন্ধকারে লাভ কি? ধীরে বন্ধু, ধীরে। আগে অন্ধ হোক, তারপর জীবন নেওয়া খুব সহজ হবে। তাছাড়া অন্ধ হলে তোমার জীবন তো ওর পক্ষে নেওয়া কঠিন হবে। তোমাকে চিনবে কি করে যে হত্যা করবে? এরপর তোমার জীবনটা তো বেঁচে গেল। অবশ্য তোমাকে আমি সিংহাসনও পাইয়ে দেব, কিন্তু সিংহাসন পেয়ে আমাকে কি দেবে? ভোজু বললেন, রাজভাণ্ডারের অর্ধেক মণিমাণিক্য, সোনা রূপা তোমায় দেব। দুর্জন বললে, শুধু কি তাই? আমার আরো কিছু যে চাই। ভোজু বললেন, তোমাকে আমার মহামন্ত্রী করব।
আমি মহামন্ত্রী হতে চাই না, অর্ধেক রাজ্য চাই। বেশ, তাই দেব। এদিকে নতুন রাজকুমারের জন্মোৎসব তখনও চলছে। নাচ গান হই হল্লা। রাজপুত্র সোনার পালঙ্কে শুয়ে আছে। সে পালঙ্কের চারিদিকে মণিমাণিক্য জ্বলজ্বল করছে। কি সুন্দর রাজপুত্র! অপূর্ব তার চোখ দুটি। রাজা রানীর রাজপুত্রের মুখের দিকে তাকিয়ে আশা আর মেটে না। বারবার এসে দেখে যান, কোলে তুলে চুমু খান। রাজনটি আস্তে আস্তে গিয়ে রাজপুত্রের টলটলে চোখের ওপর কৌটোর সেই গুঁড়ো ফেলে দিয়ে চলে এলো। রাজপুত্র একবার চিৎকার করে উঠল, কিন্তু শিশুর সেই চিৎকার অন্য কেউ শুনতে পেল না। সবাই তখন আনন্দে মশগুল। রাজনটি সেদিন অপূর্ব নাচ নাচল। রাত ভোর হলো। দাসী এসে রানীকে বললেন, রাজপুত্র চোখ খুলছে না। সংবাদ পেয়ে রাজাও সভা থেকে ছুটে এলেন। কি ব্যাপার? রানী কেঁদে বললেন, রাজপুত্র চোখ খুলছে না। রাজবৈদ্যকে ডাকা হলো। রাজবৈদ্য ভালোভাবে পরীক্ষা করে দেখে বললেন, রাজপুত্র অন্ধ হয়ে গেছে, চোখ আর কোনোদিন খুলবে না। কে যেন বিষাক্ত একটা দ্রব্য রাজপুত্রের চোখে ফেলে চোখ বন্ধ করে দিয়েছে। রাজবৈদ্যের কথা শুনে রানী কেঁদে উঠলেন। রাজা দীর্ঘশ্বাস ফেললেন। রাজপুরীতে আবার হাহাকার উঠল। নৃত্যগীত বন্ধ হয়ে গেল। রাজা মনে মনে ভাবলেন, কার এমন জঘন্য কাজ? প্রজারা তো কেউ তার শত্রু নয়। তবে কি ভোজই এই কাজ করেছে? কিন্তু রাজা ভালো করে খোঁজ নিয়ে জানলেন, ভোজু আজ বা কাল রাজমহলেই আসেনি। নিজের মহলে অসুস্থ হয়ে পড়ে আছে। রাজা তবু লোক পাঠিয়ে ভোজুকে ডেকে আনলেন। সব শুনে ভোজু হো হো করে কেঁদে উঠল। দাদা, এমন যে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এ নিশ্চয়ই রাজ অন্তঃপুরে কোনো দাসীর কাজ। আমি তো কাল আপনার প্রাসাদেই আসিনি। তাছাড়া আমি আমার মহলে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি কাল কোথাও বেরোইনি। রাজা ভোজুর কথা মতো সব দাসীকে ডাকালেন। ভোজু বললেন, বলো, কে এমন জঘন্য কাজ করেছে, নইলে সবারই গর্দান নেব। সবাই এক বাক্যে বললে, আমরা কেউ এমন জঘন্য কাজ করিনি। আমরা সবাই রাজকুমারকে ভালোবাসি। একজন দাসী বললে, আমরাই শুধু রাজ অন্তঃপুরে থাকি বলেই আমাদের এ কাজ নয়। কাল রাজনটিরাও রাজকুমারের কাছে গিয়েছিল। ভোজু দাসীর কথা শুনে প্রচণ্ড রেগে গেল। মহারাজ, এই দাসী এই জঘন্য কাজ করেছে, নিজে অন্যায় করে আবার রাজনটিদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। রাজার আদেশে দাসীর গর্দান নেওয়া হলো। কিন্তু রাজকুমার অন্ধই হয়ে গেল। অন্ধ অবস্থাতেই রাজকুমারের পাঠ শুরু হলো। বিভিন্ন শাস্ত্রে তার অনুরাগ দেখে গুরুমশাই অবাক হয়ে গেলেন। শুধু কি তাই, অস্ত্রবিদ্যাতেও 10 বছর বয়সেই রাজকুমার বিশেষ দক্ষ হয়ে উঠল। শব্দ লক্ষ্য করে যে জায়গায় তীর মারতেন, ঠিক সেই জায়গাতেই গিয়ে তীরবিদ্ধ হতো। একদিন ভোজু রাজ উদ্যানের পাশ দিয়ে যাচ্ছিলেন। একটা তীর ভোজুর কানের পাশ দিয়ে চলে গেল। ভোজু দূর থেকে তীরটা কুড়িয়ে এনে পরীক্ষা করে দেখে। রাজকুমারকে জিজ্ঞাসা করলেন, এ তীর কার? রাজকুমার বললেন, আমার। ভোজু প্রচণ্ড রেগে গিয়ে বললে, তীরটা আমাকে ছুঁড়েছিস কেন? তোমাকে ভয় দেখাতে চেয়েছিল। ভয় পেয়ে গেলে তো। কি আর করবেন ভোজু, প্রকাশ্যে তো রাজকুমারকে হত্যা করা চলবে না। মহলে এসে ভীষণ মুষড়ে পড়লেন। সিংহাসন তো হাতছাড়া হলোই, এবার প্রাণও বুঝি যায়। দুর্জনকে ডেকে বললেন, আর ধৈর্য ধরা আমার পক্ষে সম্ভব নয়। যেভাবেই হোক রাজপুত্রকে হত্যা করতে হবে। আজ আর একটু হলেই আমার প্রাণ যেত।
দুর্জন বললে, ভয় নেই বন্ধু, আমি সব ঠিক করে ফেলেছি। এখান থেকে 4 ক্রোশ দূরে এক গভীর জঙ্গলে একজন কাপালিক থাকেন। রাজকুমারকে তুমি যদি কোনো রকমে ভুলিয়ে একবার ওই দিকে নিয়ে যেতে পারো, তাহলে বাদ বাকি কাজটা কাপালিকই করবে। মানে আগামী অমাবস্যার রাতে রাজকুমারকে কালীর কাছে বলি দেব। ভোজু বললেন, এ তো খুব সহজ কাজ, ঠিক আছে, আগামী অমাবস্যার রাতে রাজকুমারকে ওখানে নিয়ে যাব। রাজউদ্যানে রাজপুত্র বসেছিলেন, দূরে দাসীরা খেলায় ব্যস্ত। এই সুযোগে ভোজু এলেন রাজকুমারের কাছে। পায়ের শব্দ শুনে রাজপুত্র বুঝতে পারলেন, বললেন, কে, কাকু? হ্যাঁ, আমি। রাজকুমার বললেন, ওরকম পা টিপে টিপে ইঁদুরের মতো চলছো কেন? আমি দেখতে না পেলেও সব টের পাই। ভোজু বললেন, আমি তোর কাছেই এলেও তোকে এক জায়গায় নিয়ে যেতে এসেছি। রাজকুমার বললেন, কোথায়, কেন? এখান থেকে 4 ক্রোশ দূরে এক সন্ন্যাসী থাকেন, তোকে তার কাছে নিয়ে যাব, তিনি তোর চোখ ভালো করে দেবেন। রাজকুমার বললেন, ঠিক আছে, আমি বাবা মাকে ছুটে গিয়ে বলে আসি। ঘোড়া দাঁড়িয়ে আর অপেক্ষা করা চলবে না, সন্ন্যাসীর পুজোর আগেই আমাদের ওখানে পৌঁছাতে হবে। রাজকুমার আর আপত্তি করলেন না। ভোজু রাজকুমারকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে তীর বেগে ঘোড়া জঙ্গলের দিকে ছুটে চললে। রাজ্যের ওদিকটায় লোকের খুব বেশি যাতায়াত করতো না, তাই রাজকুমারকে নিয়ে যেতে কেউ দেখল না। ঘোড়া ছুটিয়ে ভোজু গভীর জঙ্গলে চলে এলো। দুর্জন তার দলবল নিয়ে কাপালিকের আশ্রমের কাছেই অপেক্ষা করছিল। রাজকুমারকে ভোজু ঘোড়া থেকে নামিয়ে দিলেন। দুর্জনের লোকেরা রাজকুমারকে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। রাজকুমার কাঁদতে কাঁদতে বললেন, কাকু, এরা আমাকে বাঁধছে কেন? দুর্জনের লোকেরা হো হো করে হেসে উঠল। ভোজু অট্টহাস্য করে বললে, আরে মূর্খ, শুধু বাঁধা নয়, তোকে আজ কালীর কাছে কাপালিক বলি দেবে। এইবার তোর বাবা মাকে বন্দি করে আমি সিংহাসনে বসবো। দুর্জনের লোকেরা রাজকুমারকে কাপালিকের কাছে পৌঁছে দিয়ে এলো। কাপালিক বললেন, বাহ, সুন্দর রাজকুমার তো, মার কাছে একে আজ অমাবস্যার রাতে বলি দেওয়া হবে। অনেক দিন মায়ের কাছে বলি দেওয়ার জন্য এরকম সুন্দর ছেলে পাইনি। কাপালিক হা হা করে অট্টহাস্য করে উঠলেন। দুর্জনের লোকেরা রাজকুমারকে কাপালিকের কাছে রেখে চলে এলো। ভোজু তাদের জিজ্ঞাসা করলে, কাপালিক আজ রাত্রে ওকে বলি দেবে তো? দুর্জন বললে, হ্যাঁ, আজ রাত্রেই ওকে মায়ের কাছে বলি দেবে। তাছাড়া কাপালিকের হাত থেকে বাঁচলেও ওইটুকু ছেলে, তার উপর আবার অন্ধ, ওই গভীর বন থেকে প্রাণ নিয়ে আর বেঁচে ফিরে আসতে পারবে না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। ভোজু ও দুর্জন দলবল নিয়ে রাজধানীতে ফিরে এলো। রাজপুরীতে এদিকে হাহাকার পড়ে গেছে। রাজকুমারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দাস দাসীরা সকলেই তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও রাজকুমারের পাত্তা নেই। রাজা রানীর মাথায় যেন আকাশ থেকে বাজ ভেঙে পড়ল। গভীর রাতে ভোজুর মহলেও রাজার লোকেরা রাজপুত্রের খোঁজ নিতে এলো। বলল, রাজকুমারকে দেখেছেন? ভোজু অবাক হয়ে অভিনয়ের ছলনা নিয়ে বললে, কেন, রাজকুমার কোথায়? আজ সন্ধে থেকে রাজকুমারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার সময় রাজকুমার রাজোদ্যানে বসেছিলেন।
রাজকুমারকে বসিয়ে রেখে দাসীরা দূরে ছক্কা পাঞ্জা খেলছিল। কিছুক্ষণ পরেই ওরা এসে দেখে রাজকুমার নেই। শুধু নেই নয়, এখান ওখান কোথাও নেই। তাই আমরা আপনার কাছে খোঁজ করতে এলুম। আপনি কিছু জানেন? ভোজু বললে, আমি তো কিছুই জানি না। আমি তো আজ দুপুরে শিকার করতে গিয়েছিলাম, এই মাত্র দলবল নিয়ে ফিরে এলাম। বড়ই চিন্তার কথা। এত লোক লস্কর থাকতে রাজপুত্র হাওয়ায় উবে গেল নাকি? রাজপুরীতে আবার হাহাকার উঠল। সারা রাত তন্ন তন্ন করে খুঁজেও রাজকুমারকে কোথাও পাওয়া গেল না। রাজার এই এক রাতেই অনেক বছর বয়স বেড়ে গেল। ভগবান যদিও এতদিন পর সন্তান দিলেন, কিছুদিন পর সেই সন্তান অন্ধ হলো। আবার সেই সন্তান হারিয়ে গেল। রাজা রাজ্যের চারিদিকে রাজকুমারের খোঁজে লোক পাঠালেন, কিন্তু সকলেই হতাশ হয়ে ফিরে এলো। একমাত্র নগর কোতোয়ালের ভোজুর ওপর সাংঘাতিক সন্দেহ হলো। এই নিশ্চয়ই ভোজুর কাজ। তাছাড়া এমন জঘন্য কাজ কেউ করতে পারে না। কোতোয়াল একবার মনে মনে ভেবে নিলে রাজকুমার যেখানে বসেছিল দাসীরা তার কিছুটা দূরে বসেই ছক্কা পাঞ্জা খেলছিল। রাজকুমারকে যদি অন্য কোনো বিদেশি বা অচেনা কেউ জোর করে ধরে নিয়ে যেত, সেক্ষেত্রে রাজকুমার চিৎকার করে উঠত। দাসীরা বা সেপাই শান্তিরা সেই চিৎকার শুনতে পেত। রাজকুমারকে নিশ্চয়ই কোনো আপনজন ভুলিয়ে নিয়ে গেছে, তাই রাজকুমার আর চিৎকার করেনি। দাসীরা বা সেপাই শান্তিরা কিছুই টের পায়নি। কোতোয়াল রাজ উদ্যানে যে জায়গায় রাজকুমার বসেছিল সেই জায়গায় এলো। সেখানে এসে দেখল একজোড়া চর্মপাদুকার চিহ্ন। উদ্যানে কাঁচা মাটিতে স্পষ্ট সে চিহ্ন রয়ে গেছে। তারপর বাগানের বাইরে এসে সেই পাদুকা চিহ্ন মিলিয়ে গেছে। কোতোয়াল ভাবতে লাগলো, এই ব্যক্তিটি কে? দাস দাসীদের তো ওরকম পাদুকা নেই। খুঁজতে খুঁজতে কোতোয়াল একেবারে ভোজুর মহলে চলে এলো। ভোজুর মহলের বাইরেও কয়েক জায়গায় ওরকম পাদুকার চিহ্ন দেখতে পেল। ভোজু তখন মহলে ছিল না। একটা চাকরকে বশ করে কোতোয়াল ওপরে গিয়ে ভোজুর কক্ষে গিয়ে দেখল ঠিক ওই রকম একজোড়া পাদুকা। কোতোয়াল একটা চাকরকে জিজ্ঞাসা করে জানল, রাজকুমার যেদিন হারিয়ে যায় সেদিন ভোজু সন্ধ্যায় কিছু আগেই মহল থেকে বেরিয়ে গিয়েছিলেন। চাকরটির কথা শুনে কোতোয়ালের বদ্ধমূল ধারণা হলো ভোজুই রাজকুমারকে ভুলিয়ে নিয়ে গিয়ে হত্যা করেছে। অতএব কোতোয়ালের সর্বপ্রথম কর্তব্য হলো রাজাকে ভোজু সম্বন্ধে সকল তথ্য জানানো। কোতোয়াল তাড়াতাড়ি করে ভোজুর মহল থেকে বেরিয়ে এলো। সদর দরজার কাছে এসে ভোজুর মুখোমুখি পড়ে গেল। ভোজু বললেন, কি ব্যাপার কোতোয়াল, আমার মহলে কি মনে করে? কোতোয়াল বললে, এদিক দিয়ে যাচ্ছিলুম, ভাবলুম অনেকদিন হুজুরের সঙ্গে দেখা হয়নি, তাই একবার ঘুরে গেলুম। ভোজু বললেন, বেশ বেশ, তা না দেখা করেই চলে যাচ্ছ কেন? অনেকক্ষণ আপনার অপেক্ষায় বসেছিলুম, তারপর আসতে দেরি হবে ভেবে বেরিয়ে পড়লুম। ভাগ্য ভালো সদর দরজার কাছে আসতেই হুজুরের দেখা পেলুম। তোমাদের রাজকুমারের আর কোনো খবর পেলে? কই আর পেলুম হুজুর, রাজকুমার যেন হাওয়ায় উবে গেলেন। রাজার একে বয়স হয়েছে, তাছাড়া রাজপুত্রকে হারিয়ে বড়ই কাতর হয়ে পড়েছেন। রাজকার্য পরিচালনা করার আর সামর্থ্য নেই। ভোজু খুশির হাসি হেসে বললে, তবে তো দেখছি আমাকেই তাড়াতাড়ি রাজকার্যের ভার গ্রহণ করে দাদাকে বিশ্রাম দিতে হবে, এটা আমার কর্তব্য। কোতোয়াল বললে, তা যা বলেছেন হুজুর। কোতোয়াল ভোজুর কাছ থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদের দিকে চলে গেল। ভোজুর মনে হলো কোতোয়াল শুধু দেখা করতে মহলে আসেনি, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ভোজু মহলে ঢুকেই মহলের সকল দাসদাসীদের একসঙ্গে ডাকলেন। বললেন, কোতোয়াল তাদের কাউকে কিছু জিজ্ঞাসা করেছিল? এক চাকর বললে, হ্যাঁ। ভোজু বললেন,
কি জিজ্ঞাসা করেছিল? চাকর বললে, রাজকুমার যেদিন হারিয়ে যায় সেদিন তোদের মনিব কখন বেরিয়েছিল। ভজু বললেন, তা তুই কি বললি? চাকর বললে, সন্ধ্যার কিছু আগে আমাদের মনিব বেরিয়ে গেলেন আর ফিরেছেন সেই গভীর রাতে। এমন সময় দ্বারে ঘণ্টা বাজল। দুর্জন এসে জিজ্ঞাসা করলে, কি ব্যাপার? ভজু সব দাসদাসীদের হটিয়ে দিয়ে বললেন, সর্বনাশ, কোতোয়াল বোধহয় সব কিছু জানতে পেরেছে। এক্ষুনি কোতোয়াল রাজাকে গিয়ে সব কথা বোধহয় বলবে। আমাদের এক্ষুনি একটা ব্যবস্থা করা দরকার। ঠিক আছে, কোতোয়ালটাকে এক্ষুনি শেষ করে ফেলছি। আগুন নিয়ে ছেলে খেলার মজা টের পাওয়াচ্ছি বাছাধনকে। এদিকে কোতোয়াল একবার রাজপ্রাসাদে ঢুকে পড়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দাসী এসে কোতোয়ালকে একেবারে রাজার শয়নকক্ষে নিয়ে হাজির। রাজা শয্যায় শুয়ে আছেন। পুত্রকে হারিয়ে বড়ই কাতর হয়ে পড়েছেন। এমন সময় কোতোয়ালকে দেখে রাজা চমকে উঠে জিজ্ঞাসা করলেন, কি খবর কোতোয়াল? কোতোয়াল রাজাকে মাথা নিচু করে অভিবাদন জানিয়ে বললেন, খবরটা অত্যন্ত জরুরি এবং গোপনীয়। রাজা হাতের ইশারায় অন্যান্য দাসদাসীদের চলে যেতে বললেন। সকলেই চলে গেলে কোতোয়াল বললে, রাজপুত্রকে যে নিয়ে গেছে সে কে জানেন? রাজা আগ্রহে শয্যার উপর উঠে বসলেন। সে কে? কোতোয়াল বললে, সে হচ্ছে। পেছন থেকে একটা তীর এসে কোতোয়ালের পিঠে পিঠে ওদিক দিয়ে বেরিয়ে গেল। কোতোয়ালের বলা শেষ হলো না, নিচে লুটিয়ে পড়ল। রাজা ছুটে এসে জানলা দিয়ে বাইরে তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। কোতোয়ালের মৃত্যুর তদন্ত করতে সেনাপতি এসে হাজির হলেন ভজুর মহলে। সেনাপতি বললেন, এ কাজ আপনার বা আপনাদের দলের লোকের। ভজু বললেন, তুমি কি করে বুঝলে সেনাপতি? সেনাপতি বললেন, আমি সবই জানি। রাজনটির লোক কাল আমার কাছে এসেছিল। কাল মৃত্যুশয্যায় শুয়ে রাজনটি আমাকে সব কথা বলেছে। রাজপুত্রকে অন্ধ করেছেন আপনারা। রাজনটি কাল শেষ রাতে মারা গেছে। ভজু বললেন, রাজা এসব কথা জানেন? সেনাপতি বললেন, এখনো জানেন না, তবে শীঘ্রই জানতে পারবেন। আপনাকে যদি বাগে পেয়ে এক্ষুনি খতম করে দিই? কোনো লাভ হবে না। আপনার মহলের চারিদিকে সৈন্যরা ঘিরে আছে। ভজু এবার সেনাপতিকে শয়তানির জালে জড়াতে চাইলেন। বললেন, সেনাপতি মশাই, বুঝে দেখুন, রাজপুত্র আর বেঁচে নেই। রাজামশাইও বুড়ো। আমার প্রস্তাব মেনে নিলে আপনার লাভ বই লোকসান নেই। সেনাপতি বললেন, কি আপনার প্রস্তাব? ভজু বললেন, আমার প্রস্তাব হচ্ছে, আপনি যা জানেন রাজাকে তা কিছুই বলবেন না। একদিন অতর্কিতে আক্রমণ করে রাজা ও রানীকে বন্দি করে রাখতে হবে। প্রজারা তো জানেই পুত্র শোকে কাতর হয়ে রাজা শয্যা নিয়েছেন। অতএব এ শয্যা উনি বন্দিশালায় নেবেন। তারপর কিছুদিন পর রাজা মারা গেছে রটিয়ে দিতেও ক্ষতি নেই। প্রজারা বিশ্বাস করবে। রাজাকে বন্দিশালায় পাঠিয়ে আমি রাজা হব আর আপনি সেনাপতি। সেনাপতি বললেন, সেনাপতি তো আমি এখনো। আপনাকে রাজা করে আমার লাভ? ভজু বললেন, সেনাপতি, আপনি আজ যেমন আছেন সেদিনও তেমন থাকবেন। তাছাড়া রাজভাণ্ডারের মণিমাণিক্য রত্নাদি সব আপনার। সেনাপতি ভজুর শয়তানির জালে জড়িয়ে পড়লেন। সৈন্য নিয়ে আবার নীরবে ফিরে গেলেন। অতএব কিছুদিনের মধ্যে
ভোজু রাজপ্রাসাদে এলেন। সেনাপতি যখন হাতের মুঠোয়, তখন ভয় কোথায়? রাজা রানীকে দূরের বন্দিশালায় গভীর রাত্রিতে পাঠিয়ে দেওয়া হলো। কাকপক্ষী তো এসব ব্যাপার টের পেল না। অতএব ভোজু সিংহাসনে বসলেন। সেনাপতি সেনাপতিই রয়ে গেল। ভোজুর কথা মতো রাজভাণ্ডার থেকে মণিমাণিক্য ও অন্যান্য রত্নাদি সেনাপতিকে দান করলেন। কিন্তু আর এক বিপদ হলো। একদিন গভীর রাতে দুর্জন রাজপুরীতে হানা দিলে। ভোজু অবশ্য দুর্জনের উপস্থিতিতে এরকম পরিস্থিতি হতে পারে সে কথা আগে থেকেই সেনাপতিকে জানিয়ে রেখেছিলেন। অতএব সেনাপতিও দুর্জনকে যথাযোগ্য অভ্যর্থনা করবার জন্য প্রস্তুত ছিল। দুর্জন এসে বললে, ভোজু, আমার অর্ধেক রাজ্য দাও। ভোজু রোষের সঙ্গে বললে, কেন? আমার জন্যে তুমি আজ সিংহাসনে বসতে পেরেছ। আমি রাজপুত্রকে পৃথিবী থেকে সরিয়ে দিতে সাহায্য করেছি। অতএব তুমি আমার প্রাপ্য অর্ধেক রাজ্য দেবে কিনা বলো, নইলে তোমার কথা আমি প্রজাদের কাছে ফাঁস করে দেব। সেনাপতির লোকেরা দুর্জনকে পেছন থেকে এসে জাপটে ধরল। তারপর রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো, দুর্জনই রাজপুত্রের হত্যাকারী। রাজা ভোজু ন্যায় বিচারের খাতিরে পরম বন্ধুর প্রতি ফাঁসির আদেশ দিলেন। পরদিনই প্রকাশ্য স্থানে দুর্জনকে ফাঁসি দেওয়া হলো। প্রজারা ন্যায় বিচারের জন্য ভোজুকে ধন্য ধন্য করতে লাগলো। ভোজুর রাজত্বের 10 বছর কেটে গেল। ভোজু ভোগবিলাসে মেতে উঠলেন। প্রজাদের ওপর আবার নিপীড়ন শুরু হলো। প্রজারা মুখ বুজে সহ্য করতে লাগলো। একদিন রাজসভায় আবার সেই জ্যোতিষীর আবির্ভাব ঘটল। ভোজু জ্যোতিষীকে নিভৃতে ডেকে নিয়ে বললেন, আপনার গণনা মিথ্যে। রাজপুত্রকে হত্যা করে সিংহাসনে বসেছি। জ্যোতিষী গম্ভীর কণ্ঠে বললেন, রাজপুত্র মরেননি, তিনি জীবিত আছেন। আপনারও মৃত্যুর সময় আসন্ন। জ্যোতিষীর কথা শুনে ভোজু অবাক হয়ে গেলেন। এও কি কখনো সম্ভব? ভোজু চণ্ডমূর্তি ধারণ করলেন। অত্যাচার বেড়েই চলল। জ্যোতিষীর কথাই সত্যি, রাজপুত্র মরেননি। কাপালিক হাঁড়ি কাঠে রাজপুত্রকে ফেলে খড়গ তুলেছিলেন। ভৈরবী এসে কাপালিককে খড়গশুদ্ধ হাত দুটো চেপে ধরে বলেন, এমন সুন্দর ছেলেকে কিছুতেই বলি দিতে দেব না। কাপালিক বললেন, বলিতে এমন সুন্দর ছেলেকেই দিতে হয়, মা আজ আনন্দ পাবেন। পৈশাচিক উল্লাসে মত্ত হয়ে কাপালিক আবার খড়গ তুললেন। ভৈরবী এবারও হাত দুটো চেপে ধরলেন। ছেলেটি যে অন্ধ, একে আমি কিছুতেই বলি দিতে দেব না। অতএব রাজপুত্রকে বলি দেওয়া কাপালিকের পক্ষে সম্ভব হলো না। অন্ধ বলেই রাজপুত্র কাপালিকের হাত থেকে রেহাই পেলেন। ভৈরবী মাতৃস্নেহে রাজপুত্রকে পালতে লাগলেন। রাজপুত্রের চোখও ভালো হয়ে গেল। একটু বুনো পাতার রস দেওয়ার ফলে রাজপুত্র চোখ মেলে চাইলেন। সে আর এক গল্প। রাজপুত্র কাপালিকের আশ্রমের দাওয়ায় বসেছিলেন। একটা ছাগল এসে রাজপুত্রের চোখে মুখে মুখ ঘষে গেল। ছাগলের মুখে একটা বুনো পাতা লেগেছিল। তার থেকে কিছুটা রস লাগতেই রাজকুমারের একটা চোখ খুলে গেল, আর একটা চোখ তখনও বন্ধ। একদিন ছাগলের পেছন পেছন গিয়ে রাজকুমার সেই বুনো পাতার গাছ দেখতে পেলেন। সেই পাতার রস বন্ধ চোখটাতে লাগিয়ে দিতেই চোখটা খুলে গেল। আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে রাজপুত্র ভৈরবীর কাছে এলেন। আমার দু চোখ ভালো হয়ে গেছে। ভৈরবী বললেন, সর্বনাশ, কাপালিক টের পেলে আজ তোমাকে মায়ের কাছে বলি দেবে। তবে কি উপায় ভৈরবী মা? ভৈরবী
রাজপুত্রের হাতে একটা খড়গ দিয়ে বললেন, এই খড়গ নিয়ে এক্ষুনি উত্তর দিকে ছুটে যাও। পথে জন্তু জানোয়ার আক্রমণ করতে পারে বলেই এই খড়গ তোমায় দিলুম। সোজা উত্তর দিকে কিছুটা গেলেই এই জঙ্গল শেষ হয়ে লোকালয় পাবে। তারপর তোমার বুদ্ধি বিবেচনা মতো কাজ করো। ভৈরবীকে প্রণাম করে রাজপুত্র উত্তর দিকে ছুটলেন। জঙ্গলে কোনো বিপদ হলো না। জঙ্গল পেরিয়েই একটা নতুন রাজ্যে পৌঁছলেন। রাজ্যের নাম স্বরূপনগর। রাজাকে অনুরোধ করে রাজপুত্র সদর দরজায় পাহারাদারের কাজ পেয়ে গেলেন। বেতন 20 স্বর্ণমুদ্রা। 5টি স্বর্ণমুদ্রা রাজপুত্র দেব পুজোয় লাগাতেন, 5টি দরিদ্র ও 5টি ব্রাহ্মণের উদ্দেশ্যে দান করে বাদবাকি 5টি স্বর্ণমুদ্রা নিজের খাদ্য ও বস্ত্রের জন্য ব্যয় করতেন। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। একদিন স্বরূপনগরের রাজসভায় সেই জ্যোতিষীর আবির্ভাব ঘটল। রাজা বললেন, রাজকন্যার উপযুক্ত পাত্র কোথাও খুঁজে পাচ্ছি না। রাজকন্যার ভাগ্যে কি বিয়ে নেই? জ্যোতিষী বললেন, রাজকন্যার পাত্র আপনার কাছাকাছিই আছে। পাত্রের জন্য দূরে খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। স্বরূপনগরের রাজা অবাক হয়ে জ্যোতিষীর মুখের দিকে তাকিয়ে রইলেন। সে কে? জ্যোতিষী মুচকি হেসে বললেন, সে হচ্ছে আপনার সদর দরজার ওই যুবক পাহারাদার। জ্যোতিষীর কথা শুনে স্বরূপনগরের রাজা সাংঘাতিক রেগে গেলেন। বললেন, অন্য কেউ বললে এক্ষুনি তার গর্দান কেটে নিতুম। কোথায় রাজকন্যা আর কোথায় ওই একজন বেতনভুক্ত দারোয়ান? জ্যোতিষী অবিচলিত কণ্ঠে বললেন, ক্রোধ সংবরণ করুন মহারাজ। আপনার দাড়ি সাধারণ বেতনভুক্ত কর্মচারী নয়। উনি সোনামুখীর রাজা রত্নমাণিক্যের একমাত্র সন্তান, রাজটিকা ও ললাটে। সোনামুখীর রাজাকে কে না চেনে? ধনে মানে উনি সকল রাজাদের মধ্যে একদিন শ্রেষ্ঠ ছিলেন। আজ না হয় ভজুর হাতে বন্দি। স্বরূপনগরের রাজা সঙ্গে সঙ্গে সদর দরজায় ছুটে গিয়ে রাজপুত্রকে আলিঙ্গনে জড়িয়ে ধরলেন। তুমি সোনামুখীর রাজপুত্র? সামান্য দাড়ি নও, ভাগ্যের দোষে আমার দ্বারে দাঁড়িয়েছ। না জেনে তোমায় অপমান করেছি। তোমার পরিচয় পেয়ে আর তো অপমান করতে পারি না। আমায় ক্ষমা করো রাজপুত্র। জ্যোতিষীও রাজকুমারকে কাছে ডেকে বললেন, এখানকার রাজকন্যা নীলাবতীকে বিয়ে করে স্বরাজ্যে ফিরে যাও রাজপুত্র। তোমার বাবা মা ভজুর হাতে বন্দি হয়ে কারাগারে অতি কষ্টে দিন যাপন করছেন। তোমার কাকা ভজু তুমি মৃত জেনে রাজসিংহাসন দখল করে প্রজাদের ওপর সাংঘাতিক উৎপীড়ন চালাচ্ছেন। স্বরূপনগরের রাজার সৈন্য সাহায্য নিয়ে তুমি অবিলম্বে তোমার বাবা মাকে মুক্ত করো আর ভজুকে হত্যা করে তোমার রাজসিংহাসন দখল করো। অতএব এক শুভ দিনে সোনামুখী রাজপুত্রের সঙ্গে স্বরূপনগরের রাজকন্যা নীলাবতীর বিয়ে হয়ে গেল। কিন্তু সোনার পালঙ্কে রত্নমাণিক্য খচিত রাজপ্রাসাদে দিন কাটালে রাজপুত্রের চলবে না। রাজপুত্র স্বরূপনগরের রাজার কাছ থেকে 10 সহস্র সৈন্য নিয়ে সোনামুখীর উদ্দেশ্যে যাত্রা করলেন। রানী লীলাবতীও রাজপুত্রের সঙ্গে রওনা দিলেন। 13 দিন 13 রাত্রি পর রাজপুত্র সসৈন্য সোনামুখী হাজির হলেন। ভজু ভোগবিলাসে মত্ত ছিলেন, সৈন্যরাও দুর্বল হয়ে পড়েছিল। অতএব 10 সহস্র সুশিক্ষিত সৈন্য নিয়ে রাজধানী অবরোধ করতে রাজপুত্রের কোনো কষ্ট হয়নি। অতএব রাজপুত্রের পক্ষে সসৈন্য রাজপুরীতে ঢোকাও সহজ হলো। সৈন্যরা রাজপ্রাসাদ ঘিরে ধরল। রাজপুত্র একা উন্মুক্ত তরবারি নিয়ে রাজসভায় ঢুকলেন। ভজু হুঙ্কার দিয়ে উঠলেন, কে তুমি? রাজপুত্র বললেন, আমি তোমারই ভাইপো, আমায় চিনতে পারছো না? ভজু চমকে উঠলেন,
কিন্তু তুমি তো অন্ধ নও। রাজপুত্র গম্ভীর কণ্ঠে বললেন, অন্ধ ছিলুম, এখন আর অন্ধ নেই। আজই তোমার শেষ দিন। রাজপুত্র ভোজুকে অতর্কিতেই আক্রমণ করলেন। রাজপুত্রের অসি ভোজুর বুকবিদ্ধ করল। ভোজু রাজসিংহাসনেই লুটিয়ে পড়লেন। সভার অন্যান্য লোকেরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রাজপুত্র কারাগারে এসে বাবা মাকেও শৃঙ্খল মুক্ত করলেন। রাজা রানী আনন্দে রাজপুত্রকে জড়িয়ে ধরলেন। কে তুমি, আমাদের মুক্ত করলে? আমি তোমাদেরই সন্তান। তুমি বেঁচে আছো, কিন্তু তুমি তো অন্ধ নও। আমি অন্ধই ছিলুম, কিন্তু ভগবানের দয়ায় আজ আর অন্ধ নই। পিছনে এসে দাঁড়ালেন স্বরূপনগরের রাজকন্যা নীলাবতী। নীলাবতী রাজারানীকে প্রণাম করলেন। রাজপুত্র বললেন, তোমাদের পুত্রবধূ। রাজা রানী আনন্দে পুত্র ও পুত্রবধূকে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন। সোনামুখী রাজ্যে আবার সুখ ও শান্তি ফিরে এলো। এইখানেই আজকের গল্পের সমাপ্তি। গল্পটা তাহলে তোমাদের কেমন লাগলো? রাজা রত্নমাণিক্যের গল্প, তার ছেলের গল্প, রাজকুমারের গল্প, ভোজুর গল্প, সাথে দুর্জনও রয়েছে। দুর্জন শুধু কিন্তু নামেই দুর্জন নয়, কাজেও দুর্জন। অবশ্যই তার পরিণতি কিন্তু দারুণ। কি তাই না? তোমাদের ঠিক কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিও। প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে দিয়ে কালো করে দিতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পরে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী আর একটা সুন্দর গল্পের সাথে। সবাই ভালো থেকো। টাটা।